আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে আজকের সমাজবিজ্ঞান ক্লাসে আছি আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সামাজিক প্রতিষ্ঠান এই চ্যাপ্টার থেকে আলোচনা করেছিলাম। সেখানে আমরা পরিবারের বিবর্তনে মর্গানের তত্ত্ব পড়েছি। আজকে আমরা পড়ব পরিবারের ধরন বা প্রকারভেদ, পরিবারের জৈবিক কার্যাবলী, জ্ঞাতি সম্পর্ক। আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা শিখনফল রাখছি যে পরিবারের আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, পরিবারের ধরন সম্পর্কে জানতে পারবে, পরিবারের কার্যাবলী সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। হ্যাঁ, তাহলে আসো আমরা আমাদের মূল আলোচনায় আসি। পরিবারের ধরন বা প্রকারভেদ। পরিবারের ধরন নির্ধারণের ক্ষেত্রে একক কোনো ভিত্তিকে আসলে প্রাধান্য দেওয়া হয় না। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবারকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথাগত বা প্রচলিত অর্থে পরিবার, কাঠামোগত দিক থেকে পরিবার, পরিচালনা ও প্রভুত্বের মাপকাঠিতে পরিবারের ধরন, বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারের ধরন এবং বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন। এভাবে পরিবারের ধরনগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে প্রথমেই আমরা শুরু করি প্রথাগত বা প্রচলিত অর্থে পরিবারের ধরনগুলো আমরা কেমন দেখতে পাই। সেটা 3 প্রকার: একক বা অনুপরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। একক পরিবার সবাই জানো যে আজকের আধুনিক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পরিবার হচ্ছে একক পরিবার, যেটাকে আমরা বলছি অনুপরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি। একজন স্বামী এবং একজন স্ত্রী নিয়ে এই পরিবার গঠিত হয়। একক পরিবারে স্বামী স্ত্রীর সন্তানাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। হ্যাঁ, তারপরে আসো যৌথ পরিবার। যৌথ পরিবার পরিবারের কর্তা, বাবা মা, একাধিক ভাই বোন, কোনো নিকটাত্মীয়, আশ্রিত বা পোষ্যগণ সহ স্ত্রী পুত্র নিয়ে গঠিত পরিবারই হচ্ছে যৌথ পরিবার। যৌথ পরিবার হচ্ছে সুদৃঢ় সামাজিক বন্ধন এবং জাতিগত ঐতিহ্যের প্রতীক। এ পরিবারে পিতামাতা, ভাই বোন, সন্তানাদি, ভাইয়ের বউ কিংবা পুত্রবধূর সহাবস্থান পরিলক্ষিত হয়। ভারতীয় সমাজ তথা ঐতিহ্যবাহী কৃষি সমাজের মূল ভিত্তি হচ্ছে এই যৌথ পরিবার। হ্যাঁ, যদিও এখন শিল্পায়ন, নগরায়ন এবং আধুনিকায়নের ফলে আসলে এই যৌথ পরিবারটা কিন্তু অনেকটাই ভেঙে যাচ্ছে। বর্ধিত পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে আসলে আমরা বুঝি যে মূলত বলা হয় যে যেটা 3 পুরুষের পরিবার, সেটাই হচ্ছে বর্ধিত পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি। এটি একক পরিবারের বর্ধিত রূপ বলেই একে বর্ধিত পরিবার বলা হয়। এটি আসলে যৌথ পরিবারের খুব কাছাকাছি। দাদা দাদি, পিতামাতা, ভাই বোন, ছেলে মেয়ে সহ 3 প্রজন্মের সদস্য বাস করে এ পরিবারে। ভারতীয় উপমহাদেশে প্রাক ব্রিটিশ সমাজে এ ধরনের পরিবারের অস্তিত্ব ছিল। তারপরে এসো কাঠামোগত দিক থেকে পরিবারের ধরন। কাঠামোগত দিক থেকে বা স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 4 প্রকার: মনোগ্যামি বা একক পরিবার, পলিগ্যামি বা বহুপত্নিক পরিবার, পলিএন্ড্রি বা বহুপতি পরিবার, ফ্যামিলি বেসড অন গ্রুপ ম্যারেজ, গোষ্ঠীগত পরিবার। আমি এখানে ইংলিশ সিনোনিমগুলো ইউজ করেছি কারণ পরীক্ষায় তোমাদের কখনো কখনো পলিগ্যামি শব্দের অর্থ কী, পলিএন্ড্রি শব্দের অর্থ কী এভাবে আসে। মনোগ্যামি বা একক পরিবার বলতে আমরা বুঝি একক বিবাহের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে সেটাই একক পরিবার। এ পরিবারে একজন মাত্র স্বামী এবং একজন মাত্র স্ত্রী থাকেন। এটি পরিবারের একটি আদর্শ রূপ এবং আধুনিক পরিবারে কিন্তু এই একক পরিবারটাই হচ্ছে সর্বাধিক জনপ্রিয় পরিবার। নাম্বার 2, পলিগ্যামি বা বহুপত্নিক পরিবার। বহুপত্নিক দ্যাট মিন্স একজন স্বামী যদি একাধিক স্ত্রী গ্রহণ করে তখন তাকে বলা হচ্ছে বহুপত্নিক পরিবার। মুসলমান সমাজে বা বিভিন্ন জাতির মধ্যে এ ধরনের পরিবার প্রথা প্রচলিত রয়েছে। পলিএন্ড্রি বা বহুপতি পরিবার, অর্থাৎ একজন স্ত্রী একাধিক স্বামীকে বিয়ে করবে
বিয়ে করে যে পরিবার গঠন করে সেটাই হচ্ছে বহুপতি পরিবার। বিশেষ কোনো অঞ্চলে উপজাতিদের মধ্যে সাধারণত মেয়ের সংখ্যা কম থাকায় ভাতৃ সম্পর্কের কয়েকজন পুরুষ ও একটি মেয়ে নিয়ে এ পরিবার গঠন করে। আধুনিক সভ্য সমাজে এ ধরনের পরিবারের অস্তিত্ব নেই বললেই চলে। ভারতের টোডা উপজাতির মধ্যে বহু পরিবারের প্রচলন রয়েছে। গোষ্ঠীভিত্তিক পরিবার বা ফ্যামিলি বেসড অন গ্রুপ ম্যারেজ, একাধিক পাত্রীকে বিয়ে করে যে পরিবার গঠন করে তাকে দলগত বিবাহ ভিত্তিক বা গোষ্ঠীভিত্তিক পরিবার বলা হয়। মর্গান তার অ্যানশিয়েন্ট সোসাইটি গ্রন্থে এ ধরনের পরিবারের কথা উল্লেখ করেছেন। পরিচালনা ও প্রভুত্বের মাপকাঠিতে পরিবার হচ্ছে দু প্রকার: পিতৃতান্ত্রিক পরিবার প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি, ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি বা মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার, যে পরিবারে পিতা পরিবারের প্রধান হিসেবে বিবেচিত হন, সেটাই হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। বিশ্বের অধিকাংশ সমাজে এ ধরনের পরিবার ব্যবস্থা প্রচলিত। পিতার অবর্তমানে পুত্রই পরিবার প্রধান হিসেবে বিবেচিত হয়। এটি মূলত পুরুষ শাসিত পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার, যে পরিবারে মাতাই হচ্ছেন পরিবারের প্রধান এবং মায়ের অবর্তমানে মেয়েই হচ্ছে সেই সংসারের হাল ধরে। হ্যাঁ, নেতৃত্ব ও সম্পত্তির মালিকানা মেয়েদের হাতেই ন্যস্ত থাকে। যেমন রেড ইন্ডিয়ানদের ইরোকুয়া, বাংলাদেশের খাসিয়া, গারো উপজাতি মূলত মাতৃপ্রধান পরিবার। তাহলে বাংলাদেশের দুটো উপজাতি আছে কি কি? একটা হচ্ছে খাসিয়া আর একটা হচ্ছে গারো উপজাতি। এরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। আচ্ছা, এবার বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবার হচ্ছে তিন প্রকার: পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার এবং নয়াবাস পরিবার। পিতৃবাস পরিবার হচ্ছে বিয়ে করে স্বামী যখন তার স্ত্রীকে নিয়ে বাবার ঘরে চলে আসে তখন সেটাকে বলা হচ্ছে পিতৃবাস পরিবার। অ্যাজ ইউজুয়াল আমাদের বাঙালি মুসলমান সমাজে এই পরিবার ব্যবস্থাটাই প্রচলিত আছে। আর মাতৃবাস পরিবার হচ্ছে বিয়ের পরে দম্পতি স্ত্রীর মায়ের গৃহে বসবাস করলে তাকে মাতৃবাস পরিবার বলে। অর্থাৎ বিয়ে করে ছেলেরা মেয়েদের বাড়িতে চলে আসে, বউয়ের সাথে বউয়ের বাবার বাড়িতে চলে আসে, এটাকে বলা হচ্ছে মাতৃবাস পরিবার। আর নয়াবাস পরিবার হচ্ছে ছেলের বাবার বাড়িতেও থাকবে না, মেয়ের বাবার বাড়িতেও থাকবে না। হ্যাঁ, নিজেরাই নতুন করে একটা পরিবার গঠন করছে, এটাকে বলা হচ্ছে নয়াবাস পরিবার। বর্তমান পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার ব্যবস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারটা হচ্ছে দুই প্রকার: একটা হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার আর একটা হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। পিতৃসূত্রীয় পরিবারের নেতৃত্ব, সম্পত্তি, বংশমর্যাদা ইত্যাদি উত্তরাধিকার সূত্রে পিতা হতে পুত্রের মাঝে বর্তায়। অর্থাৎ এখানে পিতাই হচ্ছে পরিবারের প্রধান। হ্যাঁ, আমাদের প্রচলিত যে সমাজ ব্যবস্থা, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকেই প্রতিনিধিত্ব করছে আসলে এই পিতৃসূত্রীয় পরিবারটা। এখানে সন্তান উত্তরাধিকার সূত্রে তার পিতার সম্পত্তির মালিক হয়। আর মাতৃসূত্রীয় পরিবার হচ্ছে যখন মাতৃসূত্রীয় পরিবারে মাতা হতে কন্যার উপর সম্পত্তি, বংশমর্যাদা, নেতৃত্ব ইত্যাদি উত্তরাধিকার সূত্রে বর্তায়। অর্থাৎ এখানে মাই হচ্ছে পরিবারের প্রধান, সন্তানেরা মায়ের সম্পত্তির উত্তরাধিকার সূত্রের মালিকানা পায়। হ্যাঁ, আমাদের আগে বলেছি যে গারো সমাজে এবং খাসিয়া সমাজে এ ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই ধরনগুলো ছাড়াও পরিবারের আরও কিছু ধরন রয়েছে, যেমন অন্তঃগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার। হ্যাঁ, অর্থাৎ নিজ গোত্রের মধ্যে বিয়ে করা, গোত্রের বাইরে তারা বিয়ে করবে না, আর এটি হচ্ছে অন্তঃগোত্রীয় বিবাহ ভিত্তিক পরিবার। গোষ্ঠী ও বংশমর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হতো। তারপরে হচ্ছে বহিঃগোত্রীয় পরিবার। বহিঃগোত্রীয় পরিবার বলতে বোঝায় স্ত্রী ও পুরুষের বিবাহ স্বগোত্রীয় লোকদের সাথে নিষিদ্ধ। নিজের নিকট আত্মীয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপনে বাধা প্রদান করা হয়। এই বিধান অনুসারে সমগোত্রীয় বা একই পরিবারভুক্ত লোকদের মধ্যে বিবাহ বন্ধন নিষিদ্ধ। বহিঃগোত্রীয় বিবাহ ব্যবস্থা বা দু প্রকার: একটা হচ্ছে অনুলোম বিবাহ আর একটা হচ্ছে প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ হচ্ছে উঁচু বর্ণের ছেলের সাথে যখন নিচু বর্ণের পাত্রীর বিয়ে হয় তখন সেটা হচ্ছে অনুলোম বিয়ে। আবার নিচু বর্ণের ছেলের সাথে যখন উঁচু বর্ণের মেয়ের বিয়ে হয় তখন সেটা হচ্ছে প্রতিলোম বিয়ে।
হ্যাঁ, এ দুটি ছাড়াও অন্য আরেকটি ব্যবস্থা আছে যা সমগোত্রীয় বিয়ে নামে পরিচিত, যেমন হোমোগ্যামিয়ান ফ্যামিলি। এই রীতি অনুসারে বর এবং কনে একই শ্রেণীর সামাজিক ও বংশমর্যাদার অধিকারী হয়। সকল ক্ষেত্রে অবশ্য এই রীতি অনুকরণের প্রচেষ্টা চালানো হয়। এবার আমরা আলোচনা করি পরিবারের কার্যাবলী নিয়ে। হ্যাঁ, পরিবার সবচেয়ে প্রাচীন একটি সামাজিক সংগঠন। পরিবারের কাজগুলো নিয়ে এখন আমরা আলোচনা করছি। জৈবিক কাজ, স্বামী স্ত্রীর জৈবিক সম্পর্ক বজায় রাখা ও সন্তান জন্মদান করা জৈবিক কাজের মধ্যে পড়ে। বিয়ের মাধ্যমেই পরিবার সৃষ্টি হয় এবং স্ত্রী পুরুষের জৈবিক চাহিদা বৈধ রূপ লাভ করে, ফলে বংশবৃদ্ধির জন্য সন্তান উৎপাদিত হয়। পরিবারের মাধ্যমে জৈবিক কার্য বৈধ, ফলে সমাজে ব্যভিচার ও অবৈধভাবে যৌন কার্য বাধাপ্রাপ্ত হয়। মনস্তাত্ত্বিক কার্যাবলী, আবেগ, আনন্দ, ভালোবাসা, কান্না, বেদনা, দুঃখ ইত্যাদি কেবল পরিবারেই প্রকাশিত হয়। এগুলো মানুষের জন্মগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পিতামাতা, ভাই বোন পারিবারিক পরিমণ্ডলে প্রকৃত শান্তি ও স্বস্তির আশ্রয় খুঁজে পায়। সন্তান প্রতিপালন যতটা না জৈবিক, তার চেয়ে অনেক বেশি আসলে এটা মনস্তাত্ত্বিক। মানুষ যে কোনো বিশেষ পরিস্থিতিতে পরিবারেই কিন্তু সুখ শান্তি এবং পরিবারেই কিন্তু আশ্রয় খোঁজার চেষ্টা করে, এবং এখানেই কিন্তু প্রত্যেকের একটা সক্রিয় অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়েই এই ব্যাপারগুলো ঘটে থাকে। অর্থনৈতিক কার্যাবলী, পরিবারের ভরণ পোষণের জন্য অর্থ উপার্জন আবশ্যক। পরিবারের অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় না হলে কোনো পরিবারের সদস্য নিজেকে সমাজে বিশেষভাবে প্রতিনিধিত্ব করতে পারে না। পরিবারের সদস্যদেরকে জীবিকা নির্বাহের প্রয়োজনে অর্থনৈতিক কাজকর্ম করতে হয়। পরিবারের বিভিন্ন তাগিদে আয়, ব্যয়, সঞ্চয় ইত্যাদি অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। আমরা আমাদের অর্থনৈতিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো কিন্তু পরিবারের মাধ্যমে ফুলফিল করতে পারি। শিক্ষামূলক কার্যাবলী, যুগের পরিবর্তনের ফলে শিক্ষাদানের দায়িত্ব রাষ্ট্র এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ গ্রহণ করেছে। এখনও শিক্ষাদান, বিশেষ করে প্রাথমিক শিক্ষা কিন্তু পরিবারেই সুসম্পন্ন হয়ে থাকে। ধর্মীয় কার্যাবলী, ধর্মীয় জ্ঞান ছাড়া, ধর্মচর্চা ছাড়া জীবন পরিপূর্ণ হয় না। এই ধর্মীয় মূল্যবোধগুলো সমাজে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, কোনটা ধর্মে, কোন কাজকে ধর্মে উৎসাহ প্রদান করা হয়েছে এবং কোন কাজগুলোকে ধর্মীয়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে, এবং এগুলো কিন্তু আমাদের সামাজিক নিয়ন্ত্রণে এই ধর্মীয় মূল্যবোধটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এবং এই ধর্মীয় মূল্যবোধগুলো কিন্তু আমরা পরিবারের মধ্য দিয়েই আত্মস্থ করতে পারি। পরিবারেই কিন্তু আমরা এই শিক্ষা লাভ করে থাকি। বিনোদনমূলক কার্যাবলী, শিশুদের আনন্দ দান তথা শিশু চিত্তের বিকাশের জন্যই পরিবারকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। এ কারণেই পরিবার ছেলেমেয়েদের খেলাধুলা ও ভ্রমণের ব্যবস্থা করে থাকে। সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদিতে যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই, হ্যাঁ, এগুলো আমরা যখন একটা মুভি দেখতে যাই পরিবারের সবাই মিলে, অথবা ঘরে বসেই সবাই মিলে একটা মুভি দেখছি, এগুলোই হচ্ছে পরিবারের আমাদের বিনোদনমূলক কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, পরিবারের কার্যাবলী আসলে অনেক আছে। হ্যাঁ, আমরা সবাই পরিবারেই বসবাস করছি, পরিবারেই একটা শিশু জন্মগ্রহণ করে, তার যেই সন্তান উৎপাদন, সন্তান লালন পালন, তার যে নিরাপত্তামূলক ব্যবস্থা, তার যে অবস্থান এবং সামাজিকীকরণ প্রক্রিয়া, এগুলো সবই কিন্তু পরিবারের মাধ্যমেই সুসম্পন্ন হয়। হ্যাঁ, তাহলে আমি এখানে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আসলে বাকিগুলোতেও আশা করি তোমাদের সমস্যা হবে না। তারপরেও যে কোনো একটা বই থেকেই তোমরা জাস্ট একটু রিডিংগুলো পড়ে নিবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, তাহলেই তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় আনসার করতে পারবে। এখানে আসলে খুব ডিটেইলে আলোচনা করার কিছু নেই, এগুলো সবই হচ্ছে আমাদের যাপিত জীবনেরই অংশ। হ্যাঁ, যেমন পরিবারের যে সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণ, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির সংরক্ষণ এবং উত্তরাধিকার নির্ধারণ করা পরিবারের কাজ। পরিবারই সম্পত্তির উত্তরাধিকারী নির্ধারণ করে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যে মানসিক পরিতৃপ্তির জায়গা, সেটা আমরা পরিবারেই পরিবারেই মেটাই। দৈহিক ও মানসিক যে নিরাপত্তা, সেটা আমাদেরকে পরিবারই দেয়। মর্যাদা আরোপ এবং সামাজিক পরিচিতি, ব্যক্তি পরিবারে জন্মগ্রহণ করে, ব্যক্তি শিক্ষা, ধর্মীয়, অর্থনৈতিক মর্যাদা পরিবারই দিয়ে থাকে। এছাড়া ব্যক্তি কিছু পদমর্যাদা উত্তরাধিকার সূত্রে পরিবার থেকে লাভ করে থাকে। বংশমর্যাদা, সম্পত্তির অংশীদারিত্ব ইত্যাদি পরিবারের এই কার্যাবলীরই অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক বা কিনশিপ।
হ্যাঁ, এই পাঠ থেকে আজকে তোমরা জানতে পারবে, জ্ঞাতি সম্পর্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, জ্ঞাতি সম্পর্ক বলতে কি বুঝি আমরা সেটা সম্পর্কে জানতে পারবে তোমরা, জ্ঞাতি সম্পর্কের ধরন বা প্রকারভেদগুলো বিশ্লেষণ করতে পারবে, জ্ঞাতি সম্পর্কের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা দেখি জ্ঞাতি সম্পর্ক বলতে আসলে আমরা কি বুঝে থাকি। জ্ঞাতি সম্পর্কের ইংরেজি শব্দ হচ্ছে কিনশিপ। এই কিনশিপ শব্দটি এসেছে ইংরেজি কিন শব্দ থেকে। সাধারণত পারস্পরিক আত্মীয়তার সম্পর্ককে বলা হয় জ্ঞাতি সম্পর্ক, ইংলিশে যেটাকে বলা হচ্ছে কিনশিপ। হ্যাঁ, বর্তমান সমাজে প্রচলিত ও অনুমোদিত আত্মীয় স্বজনদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্ক বা জ্ঞাতিত্ব প্রত্যয়টি ব্যবহার করা হয়ে থাকে। যেমন নৃবিজ্ঞানী ম্যালিনস্কি বলছেন, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সেসব ব্যক্তিগত সম্পর্কের বন্ধন যা সন্তান উৎপাদনের সামাজিক মূল্যায়নের উপর প্রতিষ্ঠিত। ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বলছেন, বিস্তৃত অর্থে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে রক্ত সম্পর্ক, বৈবাহিক বন্ধন, কল্পনাপ্রসূত বন্ধুত্বের মাধ্যমে, দত্তক গ্রহণের মাধ্যমে গড়ে ওঠা আত্মীয়তার সম্পর্ক। হ্যাঁ, রবার্টসন বলছেন, পূর্বপুরুষের জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সেই সম্পর্কের জাল যেখানে থাকে বিবাহ ও দত্তক প্রথা, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে দত্তক গ্রহণ অথবা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া। রেডক্লিফ ব্রাউনের সংজ্ঞাটি বেশ উল্লেখযোগ্য। তিনি বলছেন, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে কোনো সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিতে ব্যক্তিতে গতিশীল সম্পর্ক। সুতরাং আমরা বলবো যে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সামাজিক কাঠামোর এমন একটি অপরিহার্য অংশ যা সমগ্র সামাজিক সম্পর্কের বিন্যস্ত জাল বা একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করে। মূলত জ্ঞাতি সম্পর্কের ভিত্তিতেই পারিবারিক ও সামাজিক বন্ধন বা সম্পর্ক সুদৃঢ় হয় এবং অটুট থাকে। আচ্ছা, এবার আমরা জ্ঞাতি সম্পর্কের বৈশিষ্ট্যের কথা বলি। যেমন জ্ঞাতি সম্পর্কের হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। বিবাহের মাধ্যমে এই জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে। জ্ঞাতি সম্পর্ক মানুষকে সংঘবদ্ধ করে এবং জ্ঞাতি সম্পর্ক একটি গতিশীল সম্পর্ক। আচ্ছা, এবার এসে আমরা জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো নিয়ে আলোচনা করি। যেমন এখানে বলা হচ্ছে রক্ত ও বৈবাহিক সম্পর্কের উপর ভিত্তি করে জ্ঞাতি সম্পর্কটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন এবং আরেকটি হচ্ছে বৈবাহিক বন্ধন। জৈবিক সম্পর্ক যাদের মধ্যে বিদ্যমান তাদের মধ্যকার জ্ঞাতি সম্পর্ককে রক্ত সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক বলা হয়। এগুলো জন্মগতভাবে হয়ে থাকে, যেমন মা বাবা, ভাই বোন, চাচা প্রমুখ ব্যক্তিগণ সকলেই জৈবিক বা রক্তের সম্পর্কের বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, তারপরে হচ্ছে বৈবাহিক বন্ধন। সমাজ স্বীকৃত পন্থায় বিপরীত লিঙ্গ বিশিষ্ট দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিবাহের মাধ্যমে যে জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি করে তাকে বৈবাহিক বন্ধন বলে। বিবাহ কয়েক ধরনের কিনশিপ সৃষ্টি করে, যেমন মামি, চাচি। হ্যাঁ, অর্থাৎ বিবাহের মাধ্যমে যে জ্ঞাতি সম্পর্কের তৈরি হয় সেটাই হচ্ছে বৈবাহিক জ্ঞাতি। নৈকট্য ও দূরবর্তী সম্পর্কের ভিত্তিতে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রাথমিক জ্ঞাতি সম্পর্ক, একটা হচ্ছে গৌণ জ্ঞাতি সম্পর্ক, আরেকটা হচ্ছে টারশিয়ারি জ্ঞাতি সম্পর্ক। নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান জ্ঞাতি সম্পর্কের দুটো ধরনের কথা বলেছেন। একটা হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক, আরেকটা হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্ক স্পষ্টভাবে বর্ণনা করা হয় না। এক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের দূরত্ব অনুযায়ী জ্ঞাতিদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং একটি শ্রেণীর সকল জ্ঞাতিকে একই নামে ডাকা হয়। শ্রেণীমূলক রক্ত সম্পর্কে কোনো ব্যক্তির আপন ভাই ও পিতৃব্য পুত্রদের সবাইকে একত্রে ভাই এবং তার নিজের বোন ও মায়ের বোনের মেয়েরা একত্রে তার বোন বলে পরিচিত। এখানে একটি শব্দ একটি শ্রেণীর সকল আত্মীয়কে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কে হচ্ছে অর্থাৎ আলাদা করে মানে ডিফাইন করা হয় না, সংজ্ঞায়িত করা হয় না যে অমুক খালাতো বোন, মামাতো বোন, এভাবে বলা হয় না। বলা হয় যে ও আমার বোন, অর্থাৎ একই শ্রেণীর জ্ঞাতিকে একই শ্রেণীভুক্ত করে ডাকা হয়। আর বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক হচ্ছে স্পষ্টভাবে রক্ত সম্পর্ক বর্ণনা করা হয়। হ্যাঁ,
আলাদা আলাদা শব্দ ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয়। যেমন আমরা ভাইয়ের ছেলেকে ভাতিজা বলি, আমার বাবার ভাই হচ্ছে আমার চাচা, বাবার ভাইয়ের ছেলেকে বলি আমরা চাচাতো ভাই। অর্থাৎ এভাবে প্রত্যেকটি সম্পর্ককে আমরা আলাদাভাবে বর্ণনা করি। মর্গানের মতে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক পদাবলী একক বিবাহ প্রথা উত্তরণের সাথে শুরু হয়। সুতরাং আসলে জ্ঞাতি সম্পর্কের বন্ধনে সমাজের বিভিন্ন মানুষকে সংগঠিত করে সৃষ্টি করে মানব সম্পর্কের জটিল জাল। স্বাভাবিকভাবে রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয়দের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে জ্ঞাতি বলা হয়। জ্ঞাতি সম্পর্কে বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে নৃবিজ্ঞানে প্রধানত জ্ঞাতি সম্পর্ককে এই উপরোক্ত ভাগগুলোকে ভাগ করেছেন। তোমরা এই জ্ঞাতি সম্পর্কটা পরিবারের যে ধরনগুলো আছে, গত দুটো ক্লাসে আমি বিবাহের কথা নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা ধরনগুলো ভালো করে পড়বে। পরিবারের কার্যাবলী, যে জ্ঞাতি সম্পর্ক, জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব, এগুলো খুব ভালো করে পড়বে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আর এখানে আমি তোমাদের একটা 3টে উদ্দীপক দিয়েছি, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা অবশ্যই উদ্দীপকগুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমরা উদ্দীপকগুলো বাসায় প্র্যাকটিস করে তোমরা আমাকে আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে না, তোমার আমার পার্সোনাল আইডিতে এই উত্তরগুলো পাঠাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে, জানার থাকে, তোমরা সেটা অবশ্যই আমাকে জানাবে। আর লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের যে সামনে ষান্মাসিক পরীক্ষা আছে, ষান্মাসিক পরীক্ষার প্রিপারেশন নিবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।